নমস্কার, খবর পড়ছি ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন। সংবাদ মাধ্যমে তৃণমূলের হয়ে কথা বলার দায়িত্বে 4 জন। আরজি করে ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড 2 এসিপি ও একজন ইন্সপেক্টর। খাস কলকাতায় এবার নার্সের শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত। অন্যভাবে চিনলে ভালো হতো, জানালেন লজ্জিত আরজি করের পরিবার। শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপ। বুধবার পোল্যান্ড যাচ্ছেন নরেন্দ্র মোদী। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথমেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন খবর পেতে। আসছি বিস্তারিত খবরে। প্রথমেই জানাই, সংবাদ মাধ্যমে তৃণমূলের হয়ে কথা বলার দায়িত্বে 4 জন। সংবাদ মাধ্যমে তৃণমূলের হয়ে বিবৃতি দেওয়ার জন্য 4 জনকে দায়িত্ব দেওয়া হলো। তৃণমূল সূত্রে খবর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মিডিয়া কমিটি গঠন করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কমিটিতে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার। এই 4 জনের কমিটি প্রতিদিন বিষয়ভিত্তিক খসড়া তৈরি করবে। দলের অন্যান্য মুখপাত্ররা কোনো অভিমুখে কথা বলবেন তা ঠিক করে দেবে এই কমিটি। তৃণমূল সূত্রে খবর, মমতা পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন। মুখপাত্রদের নিয়ে একটি কর্মশালাও সংগঠিত হতে পারে। সংবাদ মাধ্যমে আলোচনা সভায় কারা যাবেন, দলের তরফে এই কমিটি সেই সিদ্ধান্তই নেবে। আগে দলের তরফ থেকে সংবাদ মাধ্যম সামলানোর দায়িত্ব পালন করত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দপ্তর। তৃণমূল সূত্রে খবর, আরজি কর কাণ্ডের এই আবহে সেই দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন ক্যামাক স্ট্রিটের সেই দপ্তর। বৃহস্পতিবার থেকে এই পদক্ষেপ গ্রহণ করছেন তারা। তৃণমূলের সূত্রে জানা গিয়েছিল, এই বিষয়ে নেত্রী নির্দেশ দিতে চলেছেন। এবার সেই নির্দেশ পেয়ে নতুন কমিটি গঠন করে তুললেন সুব্রতবাবু। আরজি করে ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড 2 এসিপি এবং একজন ইন্সপেক্টর। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সেদিন রাত দখল কর্মসূচি পালিত হয়েছিল কলকাতায়। মধ্যরাতে যখন শহরের রাস্তায় নেমেছিলেন মহিলারা, তখন আরজি করে ঢুকে রীতিমতন তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। কোথাও বেড, কোথাও আইসিইউ, কোথাও ফ্রিজ, তো কোথাও এমআরআই মেশিন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কবে? 14ই আগস্ট। যে 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, তারা ঘটনার দিন আরজি করে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, সেই দিন রাত্রিবেলায় রাত দখলের কর্মসূচি ডাকার পরে বহু জায়গায় অনেক মানুষের জমায়েত হয়েছিল। আমরা আইন শৃঙ্খলা রক্ষা ও মহিলাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছিলাম। সারা রাত শহরের সর্বত্রই বাহিনী মোতায়েন করা হয়েছিল। ডিভিশনাল ডিসি নিজে ছিলেন। সকলেই চূড়ান্ত সতর্কভাবে পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম ছিলেন। পুলিশ কমিশনারের বক্তব্য ছিল, স্বতঃস্ফূর্তভাবে লোক সেদিন আরজি করে এসেছিল। নির্দিষ্ট কোনো নেতা ছিল না, ফলে কত লোক আসবে সেটাও বোঝা সম্ভব ছিল না। আমরা ফেসবুকের পেজে ছবি পোস্ট করেছি, ভিডিও পোস্ট করেছি। যে কোনো লোক আমাদের তথ্য দিয়েছেন বা দিতে পারেন। গ্রেপ্তারির ক্ষেত্রে রাজনীতির রং দেখা হবে। আপনি যদি জানেন এই লোকটি উপস্থিত ছিল, সেক্ষেত্রে কোন রাজনৈতিক দলের, সেটা আমরা ব্যবস্থা নেব। খাস কলকাতায় এবার নার্সের শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিনীর নিউ টাউনের একটি বেসরকারি ক্যান্সার হাসপাতালের নার্স। অভিযোগ, ডিউটি সেরে বাড়ি ফেরার পথে সাইকেলে চেপে তার পিছনে নেয় কিছু যুবক। প্রথমে কটূক্তি, তারপর ওই নার্সের শ্লীলতাহানি করে সে। এরপর চিৎকার শুনে যখন আশেপাশের লোকজন ছুটে আসে, তখন চম্পট দেয় অভিযুক্ত। যদিও শেষ রক্ষা হয়নি। কলকাতা নিউ টাউনের টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নার্স। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয় ওই অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আজিজ মোল্লা, বাড়ি নিউ টাউনেরই পাথরঘাটা এলাকায়। এদিকে আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। সেফ কলকাতা নয়, জেলার সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালেও সিকিউরিটি অফিসার পদে প্রাক্তন সেনা, বায়ুসেনা অফিসার বা পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে জারি করা হলো সেই বিজ্ঞপ্তি। লজ্জিত আরজি করের পরিবার। অন্যভাবে চিনলে ভালো হতো, জানালেন তারা। আরজি করের পরিবারে চতুর্থ প্রজন্মের প্রতিনিধি হলেন সত্যজিৎ কর। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত, তবে তিনি তাদের পুরানো হাওড়ার রামরাজাতলার বাড়িতেই থাকেন, যেখানে থাকতেন ডক্টর রাধা গোবিন্দ কর। সত্যজিৎ বাবু বলেন, রাধা গোবিন্দ করের প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ হাসপাতালে যা হয়েছে তা তাদের সবাইকে অত্যন্ত ব্যথিত করেছে। ঘটনায় গোটা দেশ কালিমালিপ্ত হয়েছে। আমরাও চাই এর সুবিচার। অপরাধীরা গ্রেপ্তার হোক, তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই, আর চাই আরজি কর তার পুরানো গরিমা ফিরে পাক। মঙ্গলবার অফিসের কাজে বর্ধমানে এসেছিলেন সত্যজিৎ।
সেখানেই তিনি ওই কথা বলেন। সত্যজিৎ কর আরও বলেন, আরজি করের আমরা চতুর্থ পুরুষ। ডক্টর রাধা গোবিন্দ করের হাতে তৈরি এই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কালিমালিপ্ত হলে আমাদের খারাপ লাগে। যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার সুবিচার চাইছি আমরা। ডক্টর রাধা গোবিন্দ কর এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে চাঁদা তুলে তিনি কলেজ গড়েছেন। যে মেয়েটি চলে গেল তাকে বোন বলেই ভাবি। যে কোনো লোকের বাড়িতেই এটা হতে পারত। একটা প্রোটেক্টেড জায়গায় এরকম একটা দুর্ঘটনা অত্যন্ত নক্কারজনক। আমাদের পরিবারের তরফ থেকে এটার নিন্দা জানাচ্ছি। আরজি করের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে সেটাই অবশ্যই চাইব। দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। ফের শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপ। মঙ্গলবার সারা দিন ছিল আকাশের মুখ ভার। আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি ছিল হাওয়া অফিস থেকে। বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ আজ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। বুধবারের মধ্যে এটি ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে এগোতে থাকবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলায়। এই অক্ষরেখা বিকানির, জয়পুর, গোয়ালিয়র, সাতনা, রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আসাম থেকে ওড়িশা পর্যন্ত এটির অক্ষরেখা রয়েছে। কলকাতায় দিনের বিভিন্ন সময়ে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। নিম্নচাপের ফলে মূলত আকাশ রয়েছে মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই। রাতের তাপমাত্রা গতকাল ছিল 26.5 থেকে 27 ডিগ্রি। গতকাল দিনের দিকে তাপমাত্রা 31 থেকে কমে হয়েছিল 29.6 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 85 থেকে 96%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। আজ পোল্যান্ড যাচ্ছেন নরেন্দ্র মোদী। 2 দিনের সফরে অর্থাৎ বুধবার পোল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 45 বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী পোল্যান্ডে পা রাখবেন, এমনটাই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। বুধবার ও বৃহস্পতিবার পোল্যান্ড সফর সেরে নরেন্দ্র মোদী যাবেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হয়েও কিভাবে তাদের বিপক্ষ দেশ ইউক্রেনের পাশে থাকার বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলে, এমনটাই বক্তব্য ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভ্লাদিমির পুতিন রাশিয়ার অন্যতম সর্বোচ্চ পুরস্কার দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে। ধন্যবাদ। আজকের মতন বিশেষ খবর এখানেই শেষ হলো।